আচ্ছা, এখন আমরা যে টপিকটা পড়বো এটা হচ্ছে, দেখে বুঝতে পারছো, টপিকটার নাম হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। তো এই টপিক থেকে এইচএসসির যে সৃজনশীল আছে সেখান থেকে কিন্তু ম্যাথ দেয়, সুতরাং টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ। তাই একটু মনোযোগ দিয়ে দেখো। তো এই টপিকটা বোঝার আগে আমাদের একটা জিনিস, এটা আমরা জানি, তারপর আমি আরেকবার মনে করে দিচ্ছি। আই, ধরো আইটা আসছে হচ্ছে ইনিশিয়াল থেকে, ইনিশিয়াল, এর অর্থ হচ্ছে প্রারম্ভিক অবস্থা বা আদি অবস্থা। তাহলে আমরা লিখলাম এটা হচ্ছে আদি অবস্থা। এরপরে এফ, এটা কখন কিভাবে ব্যবহার হয়, এটা আসলে থাকে এভাবে যে ইউআই কে আই মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। তো শুরুতে কাইনেটিক এনার্জি, আদি কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে আদি বেগ। এফ মানে হচ্ছে, এবং এই যে ভিএফ মানে হচ্ছে, আমরা ভি দ্বারাই শিখছিলাম চূড়ান্ত বেগ, ভিএফ দ্বারাও প্রকাশ করা হয় বেশি, মানে একদম কারেক্টভাবে, যে ফাইনাল। এফটা হচ্ছে ফাইনাল থেকে, ফাইনাল। ফাইনাল মানে হচ্ছে চূড়ান্ত বা শেষ, চূড়ান্ত বা শেষ অবস্থা। আচ্ছা, চূড়ান্ত অবস্থা লিখলাম। এখন এই কাজ শক্তি উপপাদ্য, এই টপিকটা একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। একদম সিম্পল। ধরো এটা তুমি, তো তোমার কাছে শুরুতে শুরুতে তোমার কাছে 10 টাকা আছে, 10 টাকা। তাহলে তোমার কাছে শুরুতে 10 টাকা আছে, তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে তোমার টাকা, টি আই ইনিশিয়াল, এটা হচ্ছে 10। কেউ একজন তোমাকে দিল হচ্ছে আরও 20 টাকা, কেউ একজন তোমাকে 20 টাকা দিল, তাহলে তোমার কাছে শেষমেশ কত টাকা থাকবে? তার মানে চূড়ান্ত অবস্থা তোমার কত টাকা থাকবে? চূড়ান্ত অবস্থাতে তোমার যে টাকাটা থাকবে সেটাকে আমরা টিএফ দ্বারা ইন্ডিকেট করলাম। তাহলে টিএফ, এই চূড়ান্ত অবস্থা মানে কি? তোমার হচ্ছে শুরুতে ছিল তোমার কাছে 10 টাকা, কেউ একজন তোমাকে 20 টাকা দিয়েছে, তার মানে টিএফ হচ্ছে তোমার এই টি ইনিশিয়াল আর বাইরে থেকে যেটা দিয়েছে সেটা যোগ 20। তা টোটাল আমরা বলতে পারি এটা হচ্ছে 10। তাহলে 10 আর 20, 30, 30 টাকা। একদম সিম্পল। ঠিক কাজ শক্তি উপপাদ্য একদম সেম, কোনো পার্থক্য নাই। ধরো এখন এখানে একটা বস্তু আছে, ধরো এই হচ্ছে একটা এম ভরের বস্তু। তো এটা শুরুতে এর বেগটা হচ্ছে ইউ, ইউ মানে এর আদি বেগটা যে জিরো তা না, কিন্তু জিরো হতে পারে, এটা যে কোনো কিছুই হতে পারে। তো ইউ এর মানটা আমরা ধরে নিলাম ইউ এর একটা মান আছে, এটা জিরো না, জিরো হলেও কোনো সমস্যা নেই। তাহলে শুরুতে একটা বেগ আছে, তার মানে এই বস্তুটা শুরুতে একটা গতিশক্তি কিন্তু আছে। যখন বস্তুটা ইউ বেগে গতিশীল, তার গতিশক্তি, এটাকে আমরা যেহেতু শুরুতে বলছি তাহলে কে ইনিশিয়াল বলবো। এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন চিন্তা করো, কোনো একটা লোক করলো কি, এটার উপরে ফোর্স অ্যাপ্লাই করলো, একটা কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করলো, এটা হচ্ছে ফোর্স। ফোর্স অ্যাপ্লাই করার ফলে এই এম ভরের বস্তুটা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ফোর্স অ্যাপ্লাই করছে, ধরো এস দূরত্ব। ফোর্স অ্যাপ্লাই করার ফলে এই বস্তুটা একসময় এখানে আসছে। তো এই বিন্দুকে আমরা ধরলাম হচ্ছে এ, এই বিন্দুকে ধরলাম হচ্ছে বি, এই বিন্দুতে আসছে। তাহলে চিন্তা করো, যদি ফোর্স অ্যাপ্লাই করে বস্তুটা, এই এম ভরের বস্তুর উপর যদি ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু একটা ত্বরণ সৃষ্টি হবে। এবং ত্বরণ সৃষ্টি হলে তখন কি বেগটা কি আর ইউ থাকবে নাকি পরিবর্তিত হবে? হ্যাঁ, বেগটা কিন্তু তখন পরিবর্তিত হবে, এবং সেই পরিবর্তিত বেগ হচ্ছে ভি। আমরা ধরলাম হচ্ছে, আচ্ছা এটাকে একটু মিশিয়ে দিই, সেই বেগটাকে আমরা ধরলাম হচ্ছে ভি। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, বস্তুটার এই বি বিন্দু পর্যন্ত বল অ্যাপ্লাই করছে, এই এত দূরত্ব পর্যন্ত ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এবং তার মানে বস্তুটার বেগটা অবশ্যই আর ইউ থাকবে না, সেটা পরিবর্তিত হবে, এবং পরিবর্তিত হয়ে যে বেগটা প্রাপ্ত হলো সেটাকে আমরা ধরলাম হচ্ছে ভি। তাহলে এই বি পজিশনে বস্তুর বেগ হচ্ছে ভি। তাহলে এখন খেয়াল করো, আচ্ছা এটাকে আমরা মিশে দিই, এটাকে মিশে দিই। তাহলে আমরা কি বুঝতে পারলাম, এখানে বস্তুটার শুরুতে গতিশক্তি ছিল কত? হাফ এম ভি স্কোয়ার কে ইনিশিয়াল। তাহলে বস্তুটার উপরে দেখো, এবার যেহেতু ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, ফোর্স অ্যাপ্লাই করে একটা শেষ বেগপ্রাপ্ত ভি হয়েছে, মানে একটা বেগটার পরিবর্তন করা হয়েছে, তাহলে অবশ্যই গতিশক্তিটা পরিবর্তিত হবে। এবং এই জায়গাতে এই বি বিন্দুতে গতিশক্তি আমরা ধরলাম কে এফ চূড়ান্ত অবস্থাতে, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে চিন্তা করো, বস্তুর শুরুতে গতিশক্তি ছিল হাফ এম ভি স্কোয়ার, আর এটা
পরে হলো হাফ এম ভি স্কোয়ার। আর এখানে তো একটু ভুল লিখছি, এটা হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার হবে, কারণ এখানে বেগটা হচ্ছে ইউ। এই যে এখানে কিন্তু ভুল হয়েছিল, হাফ এম ভি স্কোয়ার লিখছিলাম, এটা হবে হাফ এম ইউ স্কোয়ার, কারণ এখানে বেগ হচ্ছে ইউ, তাহলে হাফ এম ইউ স্কোয়ার। এখন চিন্তা করো, এই যে বাইরে থেকে একটা লোক করছে কি ফোর্স অ্যাপ্লাই করছে, এত দূরত্বে ফোর্স অ্যাপ্লাই করছে, একটা বস্তুর উপর একটা বলও প্রয়োগ করা হয়েছে, সেই সাথে সরণও হয়েছে। তাহলে বাইরে থেকে যে ব্যক্তিটা ফোর্স অ্যাপ্লাই করছে, একটা লোক, সে কিন্তু কাজ করছে, সেই কাজের পরিমাণটা কত, সেই কাজের পরিমাণ ধরলাম আমরা ডাব্লু। তাহলে বাইরে থেকে কেউ একজন ডাব্লু পরিমাণ কৃত কাজ করে। ধরো বাহির থেকে এজেন্ট ধরলাম, এজেন্ট মানে কি, যে এজেন্ট বলতে আসলে বোঝানো হচ্ছে যে ব্যক্তিটা আসলে ফোর্স অ্যাপ্লাই করেছে, যে আসলে ফোর্স অ্যাপ্লাই করছে তাকে এজেন্ট বললাম। তো তার এই এজেন্ট কর্তৃক কৃত কাজটা হচ্ছে ডাব্লু। তাহলে এখন আমরা চিন্তা করি এই এম বস্তুর ক্ষেত্রে, যে বস্তুটা যখন শুরুতে ছিল তখন তার গতিশক্তি কে ইনিশিয়াল এবং পরবর্তীতে আছে কে ফাইনাল, আর কেউ একজন এখানে কৃত কাজ করছে ডাব্লু। ঠিক আগের মতোই, যেমন তোমাকে বলছিলাম যে তোমার কাছে 10 টাকা আছে শুরুতে, তারপর কেউ একজন, তোমার কাছে শুরুতে 10 টাকা আছে, কেউ একজন হলো হচ্ছে তোমাকে আরও 20 টাকা দিল, তাহলে তোমার কাছে মোট 30 টাকা হলো। এখন ধরো কে ইনিশিয়াল, এটা আমরা জানি, বের করছি, কে ফাইনাল এটা আসলে কত হবে, অর্থাৎ কে ফাইনাল মানে হচ্ছে তোমার কাছে চূড়ান্ত অবস্থায় কত টাকা হবে। তো কে ফাইনাল মানে হচ্ছে চূড়ান্ত অবস্থায় গতিশক্তি কত। তো শুরুতে ছিল কে ইনিশিয়াল, সেই কে ইনিশিয়াল তো যোগ হবেই, প্লাস সেই সাথে ডাব্লু কিন্তু এই যে কৃত কাজ, এই কৃত কাজটাই কিন্তু এক প্রকার শক্তি। তাহলে এই চূড়ান্ত অবস্থায় শক্তি যেটা হবে, সেই আগে যে শক্তি ছিল কে ইনিশিয়াল, এটা তো হবে, আর বাইরে থেকে কেউ একজন একে ডাব্লু পরিমাণ শক্তি দিয়েছে। এই দুইটা শক্তির সমষ্টি কিন্তু হবে এই ফাইনাল, অর্থাৎ কে ইনিশিয়াল এবং এখানে দেব হচ্ছে ডাব্লু। এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম, এখানে আর একবার রিপিট করি এটাকে, যে ফাইনাল অর্থাৎ চূড়ান্ত অবস্থায় গতিশক্তি যেটা হবে, সেটা হবে শুরুতে যে গতিশক্তি সেটা তো থাকবেই, সাথে বাইরে থেকে কেউ একজন শক্তি দিছে, এইটুকুর যোগফল। তাহলে এটা আমরা বুঝতে পারছি। এখান থেকে আমরা করতে পারি কি, এই যে বাইরে থেকে যে লোকটা কাজ করছে তার কাজের পরিমাণটা কত, এটা বের করতে পারি। এটাকে আমরা বাম সাইডে রাখলাম, ডাব্লু ইকুয়াল, তাহলে কি হবে, কে ফাইনাল কে ইনিশিয়াল। এখন দেখো কে ফাইনালের মানটা আমরা বের করছি চূড়ান্ত অবস্থায়, সেখানে বেগ ভি হয়, তাই হাফ এম ভি স্কোয়ার, এবং শুরুতে হচ্ছে হাফ এম ই স্কোয়ার, এটা হচ্ছে কৃতকাজ ডাব্লু। তাই এটাকে কার শক্তি উপপাদ্য হিসেবে এভাবে লেখা হয়, এখানে হচ্ছে চূড়ান্ত গতিশক্তি, চূড়ান্ত গতিশক্তি মাইনাস এখানে হচ্ছে শুরুতে বা আদি গতিশক্তি, আদি গতিশক্তি। তাহলে এটাই হচ্ছে কার শক্তি উপপাদ্য। আশা করি বিষয়টা বুঝতে পারছি। কিন্তু এটা কিন্তু আমরা একটা হচ্ছে যুক্তির মাধ্যমে অ্যাপ্লাই করছি, কিন্তু ম্যাথমেটিক্যালি এই লাইনটা যে সত্য সেটা কিন্তু আমরা এখনো দেখিনি। তাহলে ম্যাথমেটিক্যালি আসলে এই লাইনটা সত্য হবে কিনা সেটা কীভাবে দেখা যায়, এটা আমরা একটু খেয়াল করব। তবে এখানে একটা মজার জিনিস খেয়াল করো, দেখো যদি আমাদের এরকম কোনো কোশ্চেন দেয় যে একটা বস্তুর শুরুতে গতিশক্তি ছিল হচ্ছে, শুরুতে বেগ হচ্ছে ইউ, পরবর্তীতে বস্তুর বেগটা হচ্ছে ভি, কেউ একজন এরপর ফোর্স অ্যাপ্লাই কারণে এই বেগটা পরিবর্তিত হচ্ছে, যদি জিজ্ঞেস করে লোক কর্তৃক কৃত কাজ কত, একদম সিম্পল হিসেব, আমরা কি করব, এই হাফ এম ভি স্কোয়ার থেকে এই গতিশক্তি অর্থাৎ চূড়ান্ত গতিশক্তি থেকে এই আদি শক্তিটা বিয়োগ করে দিব, যেটা আসবে সেটাই হচ্ছে এই বাহিরে যে ব্যক্তিটা একে ফোর্স অ্যাপ্লাই করছে তার দ্বারা কৃত কাজ। তাহলে এই ক্ষেত্রে ফোর্স কিন্তু সহজে হিসাব করা যাচ্ছে, বলগুলো স্মরণ করা লাগতেছে না, জাস্ট দুটো গতিশক্তির হলো পার্থক্য থেকে আমরা বের করতে পারি। এটা কীভাবে হলো সেটা তো আমরা বুঝতেই পারছি। আচ্ছা, এখন আমরা দেখব যে আচ্ছা এই লাইনটাকে কিন্তু সিম্পলি এইভাবেও লেখা যায় যে কে ইকুয়াল, এটা তো লিখে দিয়েছি, কে ইনিশিয়াল কে ফাইনাল, এই যে শুরুতে একদম এই লাইনটার কথা বলছি আমি। তাহলে আমরা একটু ম্যাথমেটিক্যালি প্রমাণ করব যে এই লাইনটা আসলে ঠিক আছে কি না, অর্থাৎ আমরা যে কথাটা বললাম এটা তো আমরা যুক্তির মাধ্যমে প্রমাণ করলাম, আমরা দেখব যে এই লাইনটা আসলে ঠিক আছে কিনা ম্যাথমেটিক্যালি। তাহলে ধরো এখানে একটা এম ভরের বস্তু আছে, বস্তুটার ভর এম এবং শুরুতে এর বেগ হচ্ছে ইউ, তারপর বস্তুটা এই পর্যায়ে আসছে, এখানে এসে এই বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুটা হচ্ছে বি,
এখানে আসার পর বস্তুর বেগটা হয়েছে ভি। কারণ কি? কারণ হচ্ছে বাইরে থেকে কেউ একে বল প্রয়োগ করছে, সুতরাং ত্বরণ হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করছে কেউ একজন, যে কারণে পরিবর্তনটা হয়েছে। তাহলে চলো এখন আমরা করি, এই দূরত্বকে ধরলাম হচ্ছে এক্স, এই যে এতটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে এস, এই ডিস্টেন্সটা হচ্ছে এস। এখন আমরা কাজ হিসাব করব, অর্থাৎ বাইরে থেকে যে ব্যক্তিটা ফোর্স দিয়েছে, এখানে ফোর্স দিয়েছে, তার কৃত কাজ কত সেটা আমরা হিসাব করব। তাহলে কৃত কাজ, এজেন্ট কর্তৃক কৃত কাজ, আমরা এই এই বিষয়টাকে ধরলাম এজেন্ট, অর্থাৎ বাইরে থেকে যে কাজ করছে। তাহলে এজেন্ট কর্তৃক কৃত কাজ, তাহলে আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওই এজেন্ট কর্তৃক কৃত কাজ দুটো গতিশক্তির পার্থক্যের সমান হয় কিনা সেটাই দেখব। তো আমরা নর্মালি জানি কৃত কাজ সমান সমান হচ্ছে কি বল গুণন সরণ, এফ এস। এখানে এফ সমান কি লিখতে পারি? এফ সমান হচ্ছে এম এ এস। চলো এখন একটা কাজ করব, আমরা এই এটাকে একটু ভাঙিয়ে লিখব। যেমন ধরো এখানে কি কি দেওয়া আছে, এখন বস্তুটার একদম শুরুতে বেগ আছে ইউ, শেষ বেগ হচ্ছে ভি, আর দেওয়া আছে হচ্ছে যে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এস। তাহলে আদি বেগ ইউ, শেষ বেগটা হচ্ছে ভি, এবং এদের মধ্যবর্তী দূরত্ব এস। এই সমান সমান আসলে কত? তাহলে আমরা যেটা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2a এস। আমরা কিন্তু এখান থেকে শুধু এই যে এর মানটা নেব, যদি এস এর মানটা নিই তাও সমস্যা নাই, আমরা পুরো এ এস এর মানটাও কিন্তু এই এই সমীকরণ থেকে বের করে আনবো, এই সমীকরণ থেকে আমরা এ এস এর মানটা বের করে আনবো। আচ্ছা, তাহলে দেখো কি হবে, এখানে ভি স্কোয়ার আছে, ওই পাশ থেকে ইউ স্কোয়ারটা পার করে দিলাম, এখানে থাকবে হচ্ছে 2a_s, অতএব এ এস সমান লেখা যাবে এ এস ইকুয়াল হাফ ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখন এই মানটা জাস্ট এখানে বসে দেবো সিম্পলি। তাহলে এখানে এম আছে, এ এস এর মানটা হবে হাফ ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ এর উপর স্কোয়ার। চলো এটাকে আর একটু মডিফাই করি, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। দেখো আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত রূপে চলে আসছি, অর্থাৎ আমাদের যেটা দরকার ছিল, যেটা আসলে সত্য কিনা এটা কিন্তু এই লাইন থেকে বোঝা যায়। ঠিক আগের লাইনটা আমরা এসে গেছি। তাহলে এই পুরো পুরো মানটাকে কি বলতে পারি আমরা? চূড়ান্ত গতিশক্তি, যেটাকে বলতে পারি কে এফ ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল। এটাই কিন্তু আমাদের হচ্ছে দরকার ছিল। আচ্ছা, এটাই হচ্ছে কাজশক্তি উপপাদ্য। এই উপপাদ্যের মূল বিষয়টা আমরা বুঝতে পারছি, এবং এই ফর্মুলা এখান থেকে কিন্তু প্রচুর মানে গাণিতিক সমস্যা আসে। সুতরাং সমস্যার সমাধান করা একদম ইজি, কিন্তু এই পুরো বিষয়টাকে একটু মাথায় রাখতে হবে, কারণ কোশ্চেনটা ফিজিক্সের কোশ্চেন বোঝায় একটু পেঁচিয়ে দিবে, মানে কোশ্চেন থেকে তোমাকে একটু মানে বুঝতে হবে যে এই টপিকটা থেকে কোশ্চেনটা করেছে। ম্যাথের যেখানে মানে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ম্যাথটা সহজেই বোঝা যায়, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে কোশ্চেন বোঝাটা একটু টাফ হয়। এই জন্য থিওরি বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার থাকলে তাহলে ম্যাথ করাটা অতটা টাফ হয় না। আচ্ছা, এর পরবর্তীতে, আচ্ছা এই ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম।